সমুদ্রের শহর কক্সবাজার, পর্যটনের শহর কক্সবাজার। তবে এখানকার গল্পটা শুধুমাত্র পর্যটনের মাঝেই সীমাবদ্ধ না। উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে কক্সবাজারের নারী ভোটাররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 4,86,000 কক্সবাজারের ভোটারের মাঝে 2,25,000 ভোটারই নারী। আর তাদের কণ্ঠস্বর নিয়ে আমাদের আজকের আয়োজন হার ভোট। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে কক্সবাজারের বিভিন্ন শ্রেণী পেশার নারী ভোটাররা আছেন। প্রথমে জানতে চাইব কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবং আমার ঠিক ডান পাশে এবারে প্রথমবারের মতো যারা ভোট দিচ্ছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট তারা আছেন, তাদের সঙ্গেই আলোচনাটা শুরু করতে চাই। প্রথম ভোটার আপনারা তিনজনই অ্যান্ড্রয়েড ইউজ করেন নাকি আইফোন? অ্যান্ড্রয়েড ইউজ করেন। আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অ্যান্ড্রয়েডের মতো নাকি আইফোনের মতো? আইফোন আমরা জানি যে দাম বেশি, ফিচারটা কম থাকে, বাট একটা এলিট ব্যাপার আছে। বাট যে প্রার্থীকে ভোট দিতে চান তাকে কেমন দেখতে চান, আইফোন না অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড বেস্ট। স্যামসাং আমি আইফোন বা অ্যান্ড্রয়েডের দিকে না গিয়ে স্যামসাং ব্র্যান্ডের মতো হলে হবে। আপনি অ্যান্ড্রয়েড চান কেন? আসলে অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের মতো কেন হতে হবে আপনার কাছে কি মনে হয়? আইফোন ব্র্যান্ডটা যদি নিয়ে আপনি অ্যানালাইসিস করেন যে এটা শুধু ছবিটাই ভালো আসে, তো আমি বলবো শুধু ছবি ভালো আসলে হবে না, চার্জিং, কথা বলা, স্পিকার মিনিমাম থাকলেও অন্তত একটা ব্যালেন্স হবে। সেই জায়গা থেকে অ্যান্ড্রয়েডটা বেস্ট। সেক্ষেত্রে প্রার্থীকে কেমন ভাবে দেখতে চান সেটা জানতে চাই। প্রার্থীর বৈশিষ্ট্য বা তার গুণগত যে জিনিসগুলো থাকতে হবে সেটাও যেন একটা ব্যালেন্সিং থাকে, সবকিছু মোটামুটি ভালো থাকে, এই জিনিসটা চাই। এই অঞ্চলে কি এরকম প্রার্থী পেয়েছেন আপনি যাকে ভরসা করে ভোট দিতে পারবেন? ভোট জিনিসটা তো নিজের মতো করে ধাওয়া, তবে আমি চাই যে এমন প্রার্থী আসুক যে আমার পছন্দের হোক, সেটা সততা এবং একজন প্রজ্ঞাবান, যে কিনা এলাকা নিয়ে চিন্তা করবে, যে অনেক দিন ধরে রাজনীতি করে আসছে, এমন সেট আপ না দেয় যাতে সে রাজনীতি করে আসছে কেন সে ঘরোয়া পরিবেশ তৈরি করে ফেলবে, তার এটা যাতে ঘরে ঢুকাই না ফেলে তার রাজনীতিটাকে। এইরকম একজন প্রার্থী আসুক যে কিনা উন্মুক্ত রাখবে সব কিছু। তার মানে আইফোনের মতো এলিট প্রার্থী না, আপনি চান যাতে ঘরোয়া প্রার্থী পাওয়া যায় অ্যান্ড্রয়েডের মতো, যাকে আপনি আসলে সত্যিকার অর্থে আপনার মনের কথাগুলো বলতে পারবেন। একটু আপনার কাছে আমি আসতে চাই, মাইক্রোফোনটা ওনাকে দিয়ে দেবেন। সেটা হচ্ছে, নির্বাচনের সময় তো প্রার্থীরা অনেক কথাবার্তা বলে না? এই কথাবার্তাগুলো কি ইউটিউবে যে স্ট্রিমিং অ্যাডস আসে সেটা আমরা স্কিপ করে ফেলি না? আপনি কি সেরকম স্কিপ করে ফেলেন এই কথাবার্তাগুলো, নাকি ওই পুরো ভিডিও দেখেন? স্কিপ করে ফেলি। কেন? কারণ আজ পর্যন্ত অন্তত আমার যতটুক বয়স, এই পর্যন্ত যতগুলো পাত্রী কক্সবাজারে ছিল না, পুরো বাংলাদেশেই তারা বলে একটা করে আরেকটা। সাপোজ আমাদের এক্সে যারা এমপি মন্ত্রী ছিল, কক্সে এটা করব, এই জায়গায় রাস্তা হবে, এই জায়গায়, এই যে তাদের যে কমিটমেন্টগুলো একটাও কিন্তু সত্যি হয় নাই। তাহলে সেটা কেন শুনবো? আমি কেন নিজের সময়টা অপচয় করব? এই জন্যই এগুলো স্কিপ। তাহলে আসন্ন নির্বাচনে কি কারোর উপর ভরসা করতে পারছেন না? যারা পাত্রী হইছে এখনও, যারা নমিনেট নিছে, তাদের মধ্যে এমন কয়েকজন আছে মনে হচ্ছে তারা হয়তো বা কমিটমেন্ট রাখবে, কিন্তু এখনও বিশ্বস্ত পাচ্ছি না, বা মনে হয় আসবে। একটু আপনার কাছে জানতে চাই, আপনার কোন জিনিসের উপর ভরসাটা বেশি, ব্যালট পেপারের উপর নাকি নিজের পাসপোর্টের উপরে? অবশ্যই নিজের পাসপোর্টের উপরে। কেন? কারণ আমাদের বিগত এক্সপিরিয়েন্স থেকেই বলা যায়, সেটা হচ্ছে যে কি আপনারা সবাই জানেন ফ্যাসিস্ট আমল, আমরা তো ফ্যাসিস্ট আমলটাই দেখে এসেছি, যেহেতু আমরা জেনজি। সো দেখে এসেছি রাতে আমরা ঘুম থেকে ওঠার আগে ভোট, মানে ব্যালট পেপার আছে বাট ভোটটা আমার নামে হয়ে গেছে। সো এখন আমি ভোটার, বাট আমি ভোট দিতে যাইনি, বাট আমার নামে ভোটটা হয়ে গেছে। সো কেমনে ব্যালট পেপারকে বিশ্বাস করবো বলেন? দ্যাটস ওয়াই আমি আমার পাসপোর্টের উপর বিশ্বাসী, যেটা আমার সাথে কখনো বিট্রে করে না। ব্যালট পেপার বিট্রে করে এসেছে, বাট সামনেরটা আশাবাদী ভালো কিছু। আমার আরেকটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে, আপনি তো অবশ্যই পড়াশোনা করছেন একটা সুন্দর ভবিষ্যতের জন্য, রাইট? সেই ভবিষ্যৎটা কি আপনি কক্সবাজারে দেখতে পান আপনার জন্য, নাকি দেশের বাইরে দেখতে পান? দেশের বাইরেই দেখতে পাই আমি। আমাদের দেশ থেকে যারা যারা মানে একদম টপ লেভেলে আছে তারা সবাই আগে দেশের বাইরে গেছে, তারপরে স্টাডি করছে, ভালো লেভেলে গেছে, দেন গিয়ে ওরা দেশে আবার ফিরে আসে, দেশের হাল ধরতেছে। তো কেউই দেশ থেকে গড়ে উঠছে আমি দেখি নেই, বিদেশে যাওয়াই লাগছে। সো আমি এখানে কোনো ফিউচার। এই পাশে একজন শিক্ষক আছেন, প্রাসঙ্গিক প্রশ্নটা আসলে তাকেই করতে চাই। ম্যাডাম, এখনকার বাচ্চারা, এখনকার ছেলেমেয়েরা ব্যালট পেপারের চাইতে তাদের পাসপোর্টের উপর ভরসা রাখে বেশি। আপনি তো একজন শিক্ষক, আপনি মেধা গড়ছেন, এই বাচ্চাদেরকে তৈরি করছেন, আপনার কাছে কতটুকু বেদনার এই বিষয়টা? অবশ্যই বেদনাদায়ক, কারণ তারা বর্তমান প্রেক্ষাপট দেখছে, উপলব্ধি করছে এবং চিন্তা করছে দেশের যে বর্তমান অবস্থা যে বিরাজ করছে, এবং তার একটা সুন্দর দেশ চায়। যেই দেশে তারা নিরাপত্তা পাবে, তাদের বেঁচে থাকার অধিকার পাবে,
বাক স্বাধীনতা পাবে। তো এই বিষয়ে যখন আঘাত আসে না, তখন তাদের সেই আত্মবিশ্বাসটা কমে যায়। তখন হয়তো তাদের ইচ্ছে করে যে না, আমি এই দেশে আমার নিরাপত্তা নাই, আমি দেশের বাইরে চলে যাব। কিন্তু দেশে যখন আস্তে আস্তে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার পাবো, তখন তাদের এই চিন্তাভাবনা পরিবর্তন হবে। এবং আমি আশা করি তাদের এই চিন্তাভাবনা পরিবর্তন হোক, আমরা একটি সুন্দর সোনার বাংলা পাই, আমাদের দেশে আবারও সোনার ছেলেরা হাল ধরুক, সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, এগিয়ে যাক, এটাই আশা করছি। ম্যাডাম, এই জায়গাটাতে তো অবশ্যই নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন বা পলিসি মেকার যারা আছেন তাদের একটা অত্যন্ত দক্ষতাপূর্ণ কাজের ব্যাপার বা একটা দক্ষতাপূর্ণ কাজের প্রত্যাশা আমরা প্রত্যেকেই করি। আমার স্পেসিফিক প্রশ্নের জায়গাটা হচ্ছে, স্টুডেন্টদের রিপোর্ট কার্ড তো আপনারা শিক্ষকরা বানান, জি জি যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন, আপনার জি। কাছে কি মনে হয় তাদেরও একটা বাৎসরিক রিপোর্ট কার্ড বানানো উচিত? হ্যাঁ, আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে জবাবদিহিতা থাকতেই হবে। বর্তমান যে সরকার গঠন হবে সেখানে আমার মনে হয় যে আইনি সুশাসনটা আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। আর সংসদে তো জবাবদিহিতা থাকে, তবু কোথাও যেন কোথায় কি আটকে যায়, কোথাও পিছু টান বা ক্ষমতার দাপট আমরা দেখতে পেয়েছি। যে কক্সবাজার থেকে যারা দাঁড়াবে, যোগ্য প্রার্থী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাছাই হবে এবং তারা সততার সাথে কাজ করবে, ক্ষমতার লড়াই নয়, জনগণের সেবক হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং তাদের অবশ্যই তাদের সব কিছুর একটা জবাবদিহিতা তাদের করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতার জায়গাটা একজন শিক্ষক হিসেবে আপনি বলছেন, যেমনটা আপনি জবাবদিহিতার আওতায় আনেন আপনার স্টুডেন্টদেরকে, বাৎসরিক রিপোর্ট কার্ড আপনি তৈরি করেন। আপা, আপনার কাছে একটু জানতে চাই, অনেকে একটা কথা বলেন নেতা আর অভিনেতাদের মধ্যে নাকি মিল আছে, এটা কি আসলেই সত্য? আপনার কাছে কি তেমনটা মনে হয়? হ্যাঁ, অনেকটাই মিলে যায়, কারণ অভিনেতারা যেই ক্যারেক্টারগুলো মঞ্চে তোলেন কোনো না কোনোভাবে আপনার বাস্তবিক চরিত্রগুলোই কিন্তু তুলে ধরছেন। ঠিক তেমনি অপোজিটে যদি ধরি, যে নেতারাও কিন্তু একরকম অভিনয় করে যাচ্ছেন। এই যে ওনারা ভোটের আগে আমাদেরকে একরকম কথা বলেন, একরকম আমাদেরকে তথ্য দেন, এরপরে কি ওনাদের যেই চরিত্রটা চেঞ্জ হয়ে যায়, তা আমি মনে করি তারা অভিনেতা হিসেবে অনেক ভালো কাজ করবেন মঞ্চে। আপনি যদি আমরা একজন আদর্শ প্রার্থী চিন্তা করি যাকে আপনি ভোট দিতে চান, আপনার তো অবশ্যই একটা ব্যক্তিগত চয়েসের জায়গা আছে বা একটা এক্সপেকটেশন আছে যে আপনি এরকম প্রার্থীকে ভোট দিতে চান। আপনার কাছে কি মনে হয় যে কোন সিনেমার কোন নায়কের মতো প্রার্থী হলে আপনি তাকে আসলে ভোট দিবেন? কোন বৈশিষ্ট্যগুলো? এরকম কোনো সিনেমা, এরকম কোনো ক্যারেক্টার কি আপনার মাথায় ভাসে? আসলে এখন যদি চরিত্র নির্ধারণ করতে হয়, আসলে আমরা সিনেমায় যতগুলো নেতা চরিত্রগুলো দেখি সবগুলো নেগেটিভ চরিত্রগুলো দেখি, কিন্তু আসলে আমরা নেগেটিভ কাউকে চাই না, যার মধ্যে নেগেটিভ ধারণা বা যে সে কথা দিয়েছে একরকম কিন্তু পরবর্তীতে সে পুরোটাই অন্যরকম হয়ে গেল। নেগেটিভ চরিত্র চাই না, আমরা চাই পজিটিভ চরিত্র, যার মধ্যে সব ভালো দিকগুলো থাকবে, সে ভালো কাজগুলো করবে, সে জনগণের কথা চিন্তা করবে, জনগণের ভালোবাসবে, দেশের উন্নয়ন করবে এবং দেশকে ভালোবাসবে। এরকম একজন প্রার্থীকে আমি আসলে চাই। বাহ, চমৎকার কথা আপনি বলেছেন যে এরকম প্রার্থী চান যিনি দেশের উন্নয়নে কাজ করবে, দেশের সেবা করবে। মুরব্বী, একটু আপনার কাছে আসতে চাই। মুরব্বী, আপনি তো অনেক নির্বাচন দেখছেন, তাই না? আমি আমার মা খালাদের কাছ থেকে শুনি যে আগের ইলেকশনের সময় নাকি অনেক উৎসব হইতো, রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করতো, পিঠা পায়েস তৈরি করতো। এটা কি সত্য কিনা? মানে আপনার জীবনে সব থেকে স্মরণীয় ভোট কোনটা? একটু গল্পটা শুনতে চাই। প্রথম প্রথম তো হানা ভোটা ছিল না, হানা ভোট, হ্যাঁ হ্যাঁ হানা হ্যাঁ, না ওটার ভিতরে হ্যাঁ যেটা হয়ে গেছে সেটার ভিতরে তার আমরা কিছু মজা পাইনি। আচ্ছা, আপনি যখন ভোট দিতেন, ওই ভোটটা কি আপনি আপনার নিজের মতো করে দিতেন নাকি আপনার স্বামী যেটা বলতো সেই অনুযায়ী দিতেন? স্বামী যেটা বলতো সেটা। স্বামী যেটা বলতো সেটা দিতেন। খালাম্মা, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনিও তো অনেকগুলো ভোট দিয়েছেন না, কখনো কোনো ভোট দেওয়ার পর আপনার কি আফসোস হয়েছে যে এই যে ভোটটা দিলাম জিনিসটা তো আসলে ঠিক হলো না? পরবর্তীতে আফসোস করছেন কখনো কোনো ভোট দেওয়ার পরে? যতটুকু আশা নিয়ে আমরা ভোট প্রদান করি, 5 বছরের ব্যবধানে সেই আশাটা আর আহত হয়ে ফিরে আসে আমাদের মাঝে, যে কি আমাদের ভোটটা কি তাহলে মূল্যবান ছিল না? আমরা যে আশা নিয়ে ভোটটা প্রদান করেছি সেই আশাটুকু কি আমরা কি বারে বারেই পাবো না? সম্প্রতি কাল পর্যন্ত সেটা কি আমাদের দোষে হলো না জাতীয় পর্যায়ের ইয়েদের কি বলে নেতাদের কারণে হলো না? আমাদের কোনো রুলস প্লে করার মধ্যে কোনো মিসিং ছিল, সে কারণে পেলাম না। সেটা অ্যানালাইসিস করে আসলে
সঠিক একটা উত্তরের কাছে গিয়ে এখনো পর্যন্ত পৌঁছেনি। এরপরেও আশাবাদী যে হয়তো এবার বিগত যাদেরকে না এখনও রিটায়ার্ডের সময় এসে গেছে, ওনাদের রিটায়ার্ড করে পরবর্তী প্রজন্মরা কিভাবে দেশ পরিচালিত হয় সেদিকেই ওনারা দোয়া করবেন, সেদিকে ওনারা অ্যাডভাইস দেবেন। সেটা না করে যদি আবার ওনারা রিটায়ার্ড সময়ের পরেও যদি আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে আবার আমি সেই আশাহত হয়ে হয়তো ফিরে আসতে হবে এবারও। কিন্তু আমরা চাই না এবারের ভোটটাই অন্তত পক্ষে শেষবারের মতো দেখে যেতে চাই যে সেই 40 বছর আগে থেকে যে আশাটা বুকে বেঁধে রেখেছিলাম সেটা হয়তো এবার ইয়ে হতে যাচ্ছে, প্রতীয়মান হতে যাচ্ছে, এই আশা আমি রাখবো। অসংখ্য ধন্যবাদ। একটু আপা আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো আমরা দেখি, এই প্রতিশ্রুতিগুলোকে আপনার কাছে বাস্তবসম্মত মনে হয় নাকি এটা মনে হয় যে অন্য 10টা ক্যাম্পেইনের মতো? যেহেতু আপনি এনজিওতে কাজ করেন, ক্যাম্পেইন নিয়ে অনেক কাজ করতে হয়, পিআর ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হয়, এগুলোকে কি দিন শেষে আপনার কাছে পিআর ক্যাম্পেইনই মনে হয় কিনা? আমার বিগত দিনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি আমরা যেগুলো দেখতে পাই, আসলে এই প্রতিশ্রুতিগুলো অনেকাংশেই নির্বাচন শেষে মিথ্যায় প্রমাণিত হয়। তো আমার কাছে আসলে প্রচারণাটা অনেক বড় কিছু মনে হয় রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে, কিন্তু সেই অনুযায়ী আমরা নির্বাচনের পরে প্রতিশ্রুতিটা ওইভাবে আমরা প্রতিফলন দেখতে পাই না। তবে এই নির্বাচন নিয়ে আমরা খুবই মানে আশাবাদী যে বর্তমান যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানে ভালো এবং সুদক্ষ নেতৃত্ব আসবে। আমরা এ ধরনের একটা দক্ষ নেতৃত্বকেই আমরা আশা করছি যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় এবং দক্ষ মানুষের দ্বারাই আমাদের দেশটা পরিচালিত হয়। আরেকটা বিষয় জিজ্ঞেস করে, আপনার যেহেতু অনেক মানুষের সঙ্গে কাজ করতে হয়, খালা যেমনটা বললেন যে তিনি একটা সময় ভোট দিতেন, তার বাবা যেরকম বলতো সেরকম ভোট দিতেন, স্বামী যেরকম বলতো সেরকম ভোট দিতেন। আমি একটু নারীদের প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, আপনার যেহেতু অনেক প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করা হয়, আমাদের যেরকম সচেতন রাজনীতিবিদের কথা আমরা বলি, আমাদের কি আসলে 50% বা 60% ভোটার আছেন যারা আসলে রাজনৈতিকভাবে সচেতন, নাকি ম্যাক্সিমামই আসলে ওই যে প্রার্থী না মার্কা দেখে ভোট দেন, কিংবা স্বামী যেরকম বলছে বাবা যেরকম বলছে সেই অনুযায়ী ভোট দেন? আপনার অবজারভেশনটা জানতে চাই। আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে কাজ করি, এখন পর্যন্ত আমরা দেখি যে গ্রামের অধিকাংশ নারীই কিন্তু হাজব্যান্ড কিংবা তার ছেলে দ্বারাই প্রভাবিত হন। তাদের ডিসিশন মেকিংয়ে এখন পর্যন্ত আমাদের নারীরা কিন্তু সমানভাবে অংশগ্রহণ করছে না। তো আশা করছি যে বর্তমান নির্বাচন কিংবা আসন্ন যে নির্বাচন হচ্ছে সেখানে নারীরা ডিসিশন মেকিংয়ে তাদের উপযুক্ত সিদ্ধান্ত দিয়েই আমাদের সরকারকে নির্বাচিত করবেন, যাতে নারীরা সেই সুফল ভোগ না করলেও পরবর্তী প্রজন্ম যেন একজন ভালো রাজনীতিবিদের দ্বারা দেশটা উপকৃত হয়। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা মতবাদ ব্যক্ত করেছেন যে এই যে প্রভাবিত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেই প্রভাবিত হওয়াটা আমাদের দেশে এখনও অনেক বেশি মাত্রায় আছে। একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলতে চাই, আপনি তো রাজনীতির মাঠে আছেন। বাংলাদেশের নারীদের জন্য রাজনীতি করাটা আসলে কতটুকু কঠিন সেটা আপনি বলবেন। আমি কেন আপনাকে এই প্রশ্নটা করলাম সেটা বলি। আমাদের সমাজে পুরুষতান্ত্রিকতার কথা আমরা সবসময় বলি। সফল নারীর যদি আর কোনো ভুল না খুঁজে পায়, চরিত্রের দিকে আঙ্গুলটা তুলে দেয়। আগে যেরকম ছিল যে সামাজিকভাবে করা হতো, এখন সোশ্যাল মিডিয়ায় করা হয়। আসলে আপনারা যারা রাজনীতি করছেন, আপনাদের জন্য বাংলাদেশে নারীদের রাজনীতি করা কতটা কঠিন? কারণ দিন শেষে একজন পুরুষ হিসাবে এই কথাটা বলতে আমার বারবার লজ্জা করে, চরিত্রের দিকে যখন আঙ্গুল তোলা হয় এগুলো তো অবশ্যই আমরা কাম্য করি না। আপনার কাছে এই বিষয়টা কি মনে হয়? বিগত সময় থেকে অনেক দিন ধরেই বলছে 33% নারী সম্পৃক্ততা নিয়েই দলগুলো গোছাতে হবে, কিন্তু আমরা আমাদের কথা বলেই যাচ্ছি কিন্তু এখনও আমরা 10% আসতে পারি নাই। তো চরিত্রের কথা, হ্যাঁ, যে নারীটা এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরুষের চেয়ে মনে হয় একটু যোগ্য বেশি, তাকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের পুরুষ সমাজ, যেহেতু সমাজটা এখনও পুরুষের হাতে রয়ে গেছে নিয়ন্ত্রণ, তাদের হাতে, তারা চারিত্রিক একটা নিয়ে মেয়েদেরকে পিছিয়ে ফেলে দেয়, এটা সত্য। আপনি এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন বিগত সময়ে, খারাপ ভালো যাই হোক না কারণ 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারপরও এই প্রবলেমটা কেন আসলে? তারপরও এই সামাজিক বেড়াজাল কেন বেরোতে পারেনি? নেত্রীরা চেষ্টা করলে কি হবে? আমাদের গ্রাসরুট লেভেলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে সবাই তো এটা রিসিভ করতে, এখনো তাদের দ্বারে এটা এই সেবাটা পৌঁছায় নাই।
সেটা আমাদের অনেকটা আমরা মনে করি আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতাটা আমাদের স্বীকার করতে হবে। আমরা অনেকেই মানে এটার জন্য দায়ী, আমরা অনেক রাজনীতিবিদরাই দায়ী। যেমন আমার নেতা জনাব সালাউদ্দিন আহমেদ যখন প্রথমবার নির্বাচন করছিলেন, ওনার একটা এলাকায় নাকি রাজাখালী নাকি আমার সঠিক মনে নেই, একটা এলাকায় নারীদের ভোট দেওয়ার কোনো অধিকারই ছিল না। তখন তিনি আবার ওখানে মেয়েদেরকে সেই অধিকারটা প্রতিষ্ঠা করেই উনি নির্বাচন করেছেন এবং মেয়েদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। মেয়েদেরকে ভোটের অধিকারটা তিনি প্রয়োগ করিয়েছিলেন, মেয়েরা ভোট দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনি একটু আপনার কাছেও আসতে চাই, আপনিও তো রাজনীতির ময়দানেই যুক্ত আছেন। বর্তমান সময়ে রাজনীতিবিদদের জন্য ফাঁকিবাজির জায়গাটা অনেক কম কিনা? কারণটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া আছে, ওই যে ওই পাশে এই প্রজন্মের অনেক প্রতিনিধিরা আছেন, তারা কিছু হলে সোশ্যাল মিডিয়ায় ধরে ফেলে। সো রাজনীতিবিদদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি কিনা, যে আসলে কমিটমেন্ট রক্ষা না করে আসলে উপায় নাই। কারণ আমরা বিগত সরকারের সময় দেখেছি 5ই আগস্টের যে ঘটনা, সেখানে সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট ছিল, তরুণ প্রজন্মের একটা চমৎকার উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। এই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হয় যে আগামী দিনে যারা রাজনীতিতে আসবেন তাদের জন্য পথটা একটু কঠিন কিনা, কারণ এখন সোশ্যাল মিডিয়া আছে? আসলে আগে যারা রাজনীতি করছি, আমরা যারা রাজনীতিকে ছিলাম তখন খুব সহজ ছিল, বাসা থেকে বের হওয়াটা কঠিন ছিল, কিন্তু রাজপথে আমরা যেটুকু পারছি, যেটুকু সম্মান দিয়ে আমাদেরকে সেভ করে রেখেছিল, এটা এখন করে না। খুবই কঠিন হবে নির্বাচন, কারণ এখন মিডিয়াতে দেখা যায় কিছু একটা আমরা কমিটমেন্ট দেই, কমিটমেন্ট না দিয়ে তো আর নির্বাচন করা যাবে না, কমিটমেন্ট অবশ্যই দিতে হয়। কমিটমেন্ট দিয়ে যে আপনার বাস্তবতা করাটাই খুবই কঠিন, কিন্তু এই বাস্তবতা করার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন এমপিদের হতে হবে, আমাদের রাজনৈতিক নেতাদের অনেক কিছুই কন্ট্রোল করে চলতে হবে। এটা চলার জন্য অবশ্যই মাথায় রেখে যারা নির্বাচনে করতেছে তাদেরকে অবশ্যই এগুলো চিন্তা ভাবনা করে তো আসতেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতগুলো ব্যক্ত করার জন্য। আপনাদের কাছ থেকে আরও অনেক কথা আমি শুনতে চাই। আপনাদেরকে একটু ক্ষমতার আসনে বসাতেও আমি চাই। নার্ভাস লাগছে ক্ষমতার আসনে বসা বুঝে? আচ্ছা, না, নার্ভাস তারা ফিল করছে না, তবে তাদের প্রত্যেককে আমরা ক্ষমতার আসনে বসাতে চাই, দেখতে চাই তারা কি করতে পারেন ক্ষমতার আসনে বসতে। তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। হার ভোট অলওয়েজ হার চয়েস। বিরতির পর আবারও আমন্ত্রণ, এবং এই অংশে আমাদের প্রত্যেকে যারা আছেন এই মুহূর্তে কক্সবাজারের নারী ভোটার, তাদের প্রত্যেককে একটা ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই, দেখতে চাই ক্ষমতার চেয়ারে বসলে তারা কি করতে পারেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আগামীকালকে আপনাকে যদি কোনো ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি ক্ষমতাবান হয়ে গেলেন, এই অঞ্চলের মানুষের জন্য আপনি কি করতে চান? যেহেতু আমি একজন নারী, আমি যদি আমাকে কোনো ক্ষমতায় আল্লাহ রাখে, তাহলে আমি ফার্স্ট একটা কাজ করব। আমি একজন নেতা হিসেবে না, আমি কাজটাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করব। সেকেন্ডত আরেকটা কাজ করব, নারীদের যে বিচার আয়ন হয়, আমি এটা যাতে কোর্টটা 6 মাসের মধ্যে যাতে একজন নারী সুষ্ঠু বিচারটা পায়। তাতে হবে কি, একটা মিথ্যা মামলাও হবে না, এবং 6 মাসের মধ্যে গিয়া এই জিনিসটা শেষ হয়ে যাবে। এখন দেখা যায় একটা মামলা 2 বছর 3 বছর একটা মেয়ে ওই মামলার দিকে তাকাই থাকতে হয়। তাহলে হয় কি, একজন ভিকটিম হওয়ার পরেও ভয়ে মামলা করতে যায় না একজন নারীদের সেই জায়গাটা। আর আমি শুধু নারী হলে সংসদে গিয়ে কথা বলবো না, আমি অন্তত চেষ্টা করব সপ্তাহে না হোক মাসে হলে গ্রামে গিয়ে অন্তত আমার ভোটারদের সাথে, নারীদের সাথে সরাসরি কথা বলবো, কোনো দালালের মাধ্যমে না, কোনো স্ক্রিপ্টে না। এর পরবর্তী আরেকটা কাজ করব, যদি আমাকে ক্ষমতায় কখনো রাখে, আমার যে সরকারি ভাতা বা আমার যে ফি, এখান থেকে আমি নির্দিষ্ট একটা নারীদের তহবিল তৈরি করব, যেখানে নারীরা রাজনীতিতে আসতে সাহস পাবে, এবং ওই তহবিল দিয়ে অনেক নারীরা আগাবে যে আগামীর রাজনীতি এবং সেই সাথে নিজেকে একজন মানুষ হিসেবে গড়ে তোলা, একজন নেতা হিসেবে না, সেবক হিসেবে গড়ে তোলা। মাশাআল্লাহ, এই প্রজন্মের যারা ভোটার আছেন তারা যে কতটা স্মার্ট, আমার কাছে মনে হয় যে এই কথার মাধ্যমে সেটা প্রতিফলিত হয়। আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়া হয়, আপনি কি করতে চান আপনার এলাকার মানুষের জন্য? সবার আগে যেটা করব, আমাদের কক্সবাজারে কিন্তু দিন দিন পথশিশুর সংখ্যা খুব বেশি বেড়ে যাচ্ছে, এটা আমরা সবাই ভুক্তভোগী, আমরা সবাই দেখছি। যদি আমি নিজেই জায়গায় কখনো যেতে পারি, ইনশাল্লাহ সবার আগে যেটা চেষ্টা করব সেটা হলো কি, তৃণমূল পর্যায়ে আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ফ্যামিলিকে সচেতন করার চেষ্টা করব, প্রত্যেকটা শিশুকে তার অধিকারগুলো পাচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করব।
পাশাপাশি যাতে আমাদের কাজগুলো, আমাদের কক্সবাজারের পর্যটনগুলো সবার সামনে আরও বেশি উঠে আসে, সেটা চেষ্টা করব। এগুলো আমার প্ল্যান। এখানকার পর্যটন একেবারে মিডল ক্লাস ফ্রেন্ডলি না, সেটা একজন সাধারণ ভোক্তা হিসাবে আমি এই কমপ্লেনটা আপনাকে করে গেলাম। আশা করছি আপনি যদি কোনোদিন ক্ষমতার চেয়ারে আসেন, আমি যাতে আমার পরিবার নিয়ে খুব নির্বিঘ্নে এখানে এসে পর্যটন শিল্পটা উপভোগ করতে পারি। একটু মাইক্রোফোনটা ওনাকে দিয়ে দিবেন। আপনি তো দেশেই থাকবেন না, তারপরেও আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যদি কখনো ঘটনা এরকম ঘটে যায় যে আপনি ক্ষমতার চেয়ার পেয়ে গেছেন, আপনি বিদেশ থেকে চলে এসেছেন, ক্ষমতার চেয়ার পেয়ে গেছেন, এই এলাকার মানুষের জন্য কি করতে চান? যদি ক্ষমতায় আসি তাহলে আমি যেহেতু কক্সবাজারেরই মেয়ে, এখানকার আপনার যেটা পর্যটন এরিয়া, যেটা বিচ আমাদের যেটা বিখ্যাত, যেটার জন্য আমাদের কক্সবাজার, সো দেখা যায় বিভিন্ন সময় নিউজ করলেই তারপরে গিয়ে আমাদের পর্যটন এরিয়াটা একটু ক্লিন হয়, যেটা পৌরসভার মানুষেরা এসে ক্লিন করা যাচ্ছে কখন গিয়ে সচেতন হয়, যখন আমরা ফেসবুকে একটা পোস্ট দেই। কয়েকদিন আগেও সেরকম একটা পোস্ট দেওয়া হয়েছে। তো আমি চাইবো, আমি সেটা সবসময় ওই জিনিসটারই দায়িত্ব নিতে চাইবো যেটা মানে পরিবেশ বান্ধব হবে আমাদের কক্সবাজারের জন্য, প্লাস যেটার জন্য আমরা সবাই ভুক্তভোগী, সেটা হচ্ছে বিভিন্ন কর্পোরেট অফিসে যেগুলো দুর্নীতি আছে, লাইক পাসপোর্ট অফিস, প্লাস বিভিন্ন জায়গায়, যেটা আমি আপাতত রিভিল করতে চাচ্ছি না। বুঝতে পেরেছি, হ্যাঁ, যেগুলো সেবা আমরা গ্রহণ করি। এক্স্যাক্টলি, আমি আপাতত রিভিল করতে চাচ্ছি না, বাট সব জায়গায় ইচ অ্যান্ড এভরি পয়েন্টেই আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি। দালাল চক্রের মাধ্যমে ক্রস করে 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 যেতে হয়। ওই দালাল চক্রটা আমি ভাঙতে চাই, ওই দুর্নীতিটাকে আমি ভেঙে ফেলতে চাই। তাহলে যাতে আমাদের এই কক্সবাজারটা সবার সামনে ফুটে ওঠে, আমি এটাই চাইবো, আর কিছু না। অর্থাৎ আমরা যে সাধারণ জনগণ হিসেবে যে বিষয়গুলোর ভুক্তভোগী থাকি, এই বিষয়গুলো থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ পাওয়াতে চান। ম্যাম, আপনাকে প্রশ্নটা আমি একটু অন্যভাবে করতে চাই। সেটা হচ্ছে, আপনার কোনো দুষ্ট স্টুডেন্ট যদি পরবর্তী সময়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যায়, তাকে দিয়ে আপনি আসলে কোন কাজ করাতে চান, আর যদি করতে না চায় কোন শাস্তি দিবেন তখন? আসলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না। সে ক্লাসে দুষ্ট হতে পারে, যদি তার সেই নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি থাকে সে হয়েই যাবে। আর তাকে দিয়ে আমি একজন শিক্ষক হিসেবে কখনো অন্যতে কোনো কিছুই চাইবো না। তো আমি চাইবো এই অঞ্চলের সংস্কৃতির উন্নয়নের জন্য তাকে কিছু করার জন্য, এবং কক্সবাজারের পর্যটনের উন্নয়নের জন্য আমি তাকে বলবো একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি সে যাতে খুলে দেয় বা ব্যবস্থা করুক, যেখানে এই যে সমুদ্র রিলেটেড, ট্যুরিজম রিলেটেড বিষয়গুলো থাকবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা পড়তে আসবে এই বিষয়ে, সমুদ্রের সাথে সম্পর্কিত বিষয়গুলোর সাথে পড়াশোনা করবে। মেরিন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফিশ রিলেটেড বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে। এই যে বিশেষ করে আমি পর্যটনটাকে একটু গুরুত্ব দিব, এবং সবাইকে সর্বোপরি বলতে চাইবো, সবার আগে আমরা ভালো মানুষ হব, এই শিক্ষাই দেব। কারণ ভালো মানুষ না হলে ভালো কিছু করা যায় না। শুধু ক্ষমতার দাপটের জন্য আমরা পিছনে ছুটবো না, আমরা জনগণের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। এইভাবেই প্রত্যেকে যদি আমরা ভালো চিন্তা থেকে কিছু করতে থাকি না, দেশটা অনেক সুন্দর হবে। আমরা এখন উন্নয়নশীল দেশ, তখন আমরা উন্নত দেশে পরিণত হবে। এই নীতিবোধ সম্পন্ন শিক্ষকের স্টুডেন্ট যদি কোনোদিন মেম্বার অফ পার্লামেন্ট হয়, আমি অন্তত সেই বাংলাদেশ নিয়ে অনেক বেশি মাত্রায় আশাবাদী। আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আগামীকালকে ক্ষমতার চেয়ার আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চান? প্রথমেই করব, আমি আমার যে ট্যুরিজম সেক্টরটা আছে এটাকে আমি যথাসম্ভব উন্নত করার, এবং এই উন্নতিকরণে যেহেতু আমি একজন সংস্কৃতি থিয়েটার কর্মী এবং সেই সাথে আমি কিন্তু একজন উদ্যোক্তা, আমি চাইবো এখানে নারীদের যে কর্মসংস্থান অনেক বেশি হয় এবং সুস্থ নিরাপদভাবে যেন নারীরা তাদের কর্মসংস্থানে কাজ করতে পারে, একজন উদ্যোক্তা সে কাজ করতে পারে। এবং সেই সাথে আমি চাইবো যে আমাদের কক্সবাজার কিন্তু বিশাল একটা সংস্কৃতি, আমাদের রাখাইন সমৃদ্ধি আছে, আমাদের অনেক কৃষ্টি কালচার আছে। তো কক্সবাজারে আপনি দেখবেন যে আপনার সন্ধ্যার পরে সেই ধরনের কোনো কিছু হয় না। তো যারা আমাদের পর্যটকরা আছেন তারা কিন্তু সেই সমুদ্র থেকে হোটেল, হোটেল থেকেই সমুদ্র। তো আমি চেষ্টা করব সেটা বিভিন্ন উন্নতির পাশাপাশি আমি চাইবো কক্সবাজারে যেন আমাদের যেই মূল জায়গাগুলোতে আছে, আমাদের সংস্কৃতি কর্মীরা যেন আমাদের সংস্কৃতিগুলো তুলে ধরতে পারে, এবং বিভিন্ন পর্যটক, দেশের বাইরে দেশের বিভিন্ন দেশের পর্যটকরা যেন কক্সবাজার সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। আমি যখন কোনো একটা ট্যুরিস্ট প্যাকেজ অ্যাভেল করি, সে সময় আমার এক্সপেকটেশন অনেক কিছু থাকে, কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের কোনো জায়গাতেই সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয় না। একটু মুরব্বী আপনার কাছে আসতেছে, রোদ লাগতেছে? আচ্ছা, আমি রাইকা দিতেছি, আপনার রোদ লাগবে না। একটু আমারে বলেন, কালকে যদি আপনারে ক্ষমতার চেয়ারে বসায় দেওয়া হয়, আপনি ক্ষমতা পেয়ে গেলেন, এই অঞ্চলে কি করবেন, কি উন্নতি করবেন?
আমি একজন আগে নারী উদ্যোক্তা ছিলাম। জি এখন আমি যে কুটির শিল্পের আমার মহিলারা আছে না, জি বোনেরা আছে, মহিলারা আছে, মেয়েরা আছে, ওদেরকে নিয়ে আমি একটা কাজ করি। আমি যদি ওই চেয়ারে বসে তারপরেও মেয়েদেরকে উন্নত করে দেওয়ার জন্য কাজ করব। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কালাম্মা, একটু আপনার কাছে জানতে চাই যে আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি কালকে ক্ষমতা পেয়ে গেলেন, এই অঞ্চলের জন্য কি করতে চান? সর্বপ্রথম আমি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যেসব আমার এলাকার জনগণ আছেন, আমি চাই না কেউ বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসুক। কক্সবাজার থেকে চট্টগ্রাম রাস্তা 4 লাইনের জন্য সর্বপ্রথম আমি পদক্ষেপ নেব। দ্বিতীয়ত হচ্ছে শিশু, নারী এবং কিশোরী ধর্ষণ নিয়ে কাজ করার আমার আশা আছে। ওদেরকে পুনর্বাসন করা এবং সঠিক সময়ে বিচার প্রক্রিয়া শেষ হওয়া। 3 নাম্বার হচ্ছে কক্সবাজার সমুদ্র শহর, যে কক্সবাজার সমুদ্র শহরটা যেন ময়লা ভাগাড়ের শহর হয়ে না উঠুক। আমি সেদিকে আপনার বাজেট বাড়ানোর জন্য আহ্বান করব। এবং 4 নাম্বার হচ্ছে আমাদের যে মহেশখালীর পান শিল্প আছে, আমাদের শামুক শিল্প আছে, আমাদের নারী উদ্যোক্তারা ইয়ের অভাবে, আপনার ঋণের অভাবে অনেক উদ্যোক্তারা বের হয়ে আসতে পারছেন না, যে আমাদের ঋণের অভাব এবং পুঁজির অভাব। সেদিকে মহিলাদের জন্য ঋণ প্রক্রিয়া বেগবান করার জন্য আমি আহ্বান করব। এবং কক্সবাজার অনেক সম্ভাবনাময়ী একটা জায়গা। কক্সবাজার যেন সোনা শহর হয়, পর্যটকদের অবাধ আসা যাওয়া এবং পর্যটন শিল্পকে আরও অনেক উন্নত এবং অনেক কাজ করার জন্য আমি প্রস্তাবনা করব সংসদে, এবং সেগুলো বাস্তবায়ন হওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি সত্যিকারের অর্থে কোনোদিন ক্ষমতার চেয়ার পেয়েই যান, আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেন, কারণ আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কাজ করতে মজা পাওয়া যাবে। আপা, অনেক প্রান্তিক পর্যায়ে কাজ করা হয়, অনেক সমস্যা আছে যেগুলো নির্বাচনী ইশতেহারে লেখা থাকে না, আপনি জানেন সেগুলো, হয়তোবা একদম মেইন স্ট্রিম যারা রাজনীতি করে তাদের কাছে পৌঁছায় না। আপনি যদি ক্ষমতার চেয়ার পেয়ে যান, আপনি আসলে কোন কোন সেক্টরে কাজ করতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা অলীক স্বপ্নই আমার কাছে মনে হচ্ছে। আসলে ক্ষমতার চেয়ার আসলে আমরা কোনোদিনই পাবো না। তারপরও হচ্ছে একটা স্বপ্নকে বাস্তবে ধরে নিয়েই আমি চিন্তা করছি। আমি যদি এই এলাকার জন্য নির্বাচিত হই, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম কক্সবাজার অর্থনৈতিকভাবে খুবই সম্ভাবনার একটা জায়গা। তো সেক্ষেত্রে আমাদের যে সমুদ্র নির্ভর অর্থনীতি আছে, সেটাকে যদি আমরা বহির্বিশ্বের মতো কাজে লাগাতে পারি, কিংবা আমাদের এই বিশাল যে সমুদ্র সৈকত আছে, এটার ভিতরে যে সম্ভাবনা আছে, যে ধরনের মৎস্য সম্পদ আছে, আমরা যে ধরনের এই সমুদ্রের তটভূমিটাকে কাজে লাগিয়ে আমরা অনেক ধরনের শিল্প কিন্তু স্থাপন করতে পারি। তো সেই সম্ভাবনাটাকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, তাহলে এখানে অনেক পর্যটন খাত সমৃদ্ধ হবে, এখানকার লোকাল কমিউনিটি ডেভেলপ হবে, অন্য জায়গা থেকে বিনিয়োগও কিন্তু প্রচুর আসবে। তো ভৌগোলিকভাবে কক্সবাজার যেহেতু খুব জলবায়ু ঝুঁকিপূর্ণ একটা এলাকা, তো সেক্ষেত্রে আমি যদি এই ধরনের কোনো নেতা নির্বাচিত হই, সেক্ষেত্রে আমার প্রথম আহ্বান থাকবে জলবায়ু পরিবর্তনের ফলে যেসব প্রান্তিক মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একেবারেই সমুদ্রের ধারে কিংবা হচ্ছে বেড়িবাঁধে যেসব লোকজন বসবাস করে, তাদের আবাসন কিংবা হচ্ছে তাদের জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা। সর্বোপরি কক্সবাজারে এই ট্যুরিস্ট খাতটাকে আরও ডেভেলপ করা প্রয়োজন আমরা মনে করি। পর্যটন শিল্পটাকে আপনি সবচেয়ে বেশি ফোকাস করতে চাচ্ছেন। আপা, আপনি যদি ক্ষমতার চেয়ার পেয়ে যান, আগামীকালকে পেয়ে গেলেন, এই অঞ্চলের মানুষের জন্য কি কি করতে চান? কারণ আপনি যেহেতু সরাসরি এই জায়গাটা দেখছেন, মানুষের সাফারিংসগুলো সম্পর্কে জানেন, আপনার আইডিয়া অনুযায়ী আপনি কি করতে চান? যেহেতু কক্সবাজারের মানুষ আমরা সবার আগে চিন্তা করব আমাদের কক্সবাজারের যে বীজটাকে পর্যটনের আরও যাতে পর্যটকরা এসে যাতে ইয়ে করতে পারে, বিদেশ থেকেও আসতে পারে। এখন তো আমাদের বিদেশি পর্যটক প্রায় নাই বলতে পারেন, আমাদের অভ্যন্তরীণ যারা আছে তারাই আসছে, যাতে বিদেশিরা আসতে পারে বিভিন্ন ইয়ের মতো।
ফরেন ইয়েগুলোর মতো মালয়েশিয়া আছে, বিভিন্ন পর্যটক শহরগুলো আছে, ওগুলোর মতো যাতে আমরা আমাদের কক্সবাজার সমুদ্র নগরীটাও বিচটাও যাতে সমৃদ্ধ হতে পারে এই দিকে আমি নজর দেব। ব্যবসার জন্য অনেক নারী উদ্যোক্তারা আছে, তাদের পুঁজি নাই, তারা কাজ করতে পারে না। তো এখানে তো অনেক ঝিনুকের কাজ আছে, এখানে হোটেল ব্যবসা করে, রেস্টুরেন্টেরই আছে, এগুলো সব পুঁজির জন্য আমাদের নারীরা করতে পারে না। আমরা নারীরা এখানে কাজ করে অন্যান্য ইয়ের তুলনায়, এলাকার তুলনায় আমাদের কক্সবাজারের নারীরা অনেক অ্যাম্বিশিয়াস, তারা কাজ করে। তো তাদেরকে ওই কাজের জায়গায় তারা যাতে তাদের সুযোগটা পায়, তাদের ব্যবসার পুঁজিটা যাতে নিতে পারে, তো এগুলো সার্বঙ্গিক চিন্তা করে তো আমাদের কক্সবাজারে যে উন্নয়ন আমার করতে হয়, আমার নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব, শতভাগ না পারলেও আমি 50% কিংবা 60%, 80% আমি চেষ্টা করব। আর তাছাড়া যখন আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলাম, তেমন সুযোগ সুবিধাও আমি পাইনি। তবে আমি আমার নারীদেরকে আমি কখনো আমার উপজেলায় একা একা হাঁটাচলা করতে দিই নাই। কী কারণে এসেছে, কেন এসেছে, কোন সেবার জন্য এসেছে, আমি চেষ্টা করেছি তাদেরকে সেই সুযোগটা দিতে। এখন আমি যদি ক্ষমতায় আসি, আমিও আমি মানে কালকে যদি আমি ক্ষমতায় চলে আসি, আমার এগুলো আমার এলাকা যে আমার কমিটমেন্টগুলো ছিল ওগুলো আমি ফুলফিল করতে চেষ্টা করব। আপনার একটা সরল স্বীকারোক্তি ভালো লেগেছে যে সব কমিটমেন্ট হয়তো বা ফুলফিল করা যায় না, আপনি আগেভাগে সেই বিষয়টা বলেছেন। একটু আপনার কাছে আসতে চাই, সর্বশেষ আপনি যদি ক্ষমতার চেয়ারে বসেন, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? ধন্যবাদ। আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমার প্রথম কাজ হবে আমার পর্যটন এলাকা নিয়ে, যেমন কক্সবাজারে ঝিনুক, লবণ, মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ব্যবসা, যেখানে সবচেয়ে উন্নয়নটা হচ্ছে কক্সবাজারে পর্যটন এলাকা হিসেবে। আমি চাইবো সবসময় আমার এলাকায় উন্নয়নগুলো করার জন্য, আর চাইবো পর্যটনদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত রাখার জন্য। তার পাশাপাশি হচ্ছে যারা উদ্যোক্তা, আমরা মেয়েরা তো আসলে অবহেলিত, আমরা চাই, আমি সবসময় চেষ্টা করি আমাদের মতো মেয়েরা যেন সামনের দিকে কোন একটা উদ্যোগ নিয়ে সামনে আগাতে পারে। তার পাশাপাশি আমি নিজ থেকে না পারলেও অন্ততপক্ষে কারো থেকে সাহায্য সহযোগিতা নিয়ে হলো কোনো একটা মেয়েদেরকে, যতগুলো অবহেলিত মেয়ে আছে তাদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করে আমি ওদেরকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ক্ষমতার চেয়ারে বসলে তারা কে কী করবেন সেই ব্যাপারে আমরা জানতে পারলাম। তবে আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে, যেটা হচ্ছে যদি আসলে সত্যি সত্যি কখনো ক্ষমতার চেয়ারে বসেন, আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না। সেই অনুরোধটুকু জানিয়ে আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আরও অনেক ব্যাপার নিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। আমাদের এই অংশটা একটু বেশি ট্রিকটা হচ্ছে এরকম, আপনি যে প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন তার বাড়ির কাজের মানুষটা, অর্থাৎ তার গৃহপরিচারিকা যদি আপনার বাসায়ও কাজ করত, তাদের কাছ থেকে আপনারা কি কি ইনফরমেশন সংগ্রহ করতেন? আপনার কাছ থেকে শুরু করব। এটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড হচ্ছে আমি যদি খুব মজা করেই বলতে চাই, তাইলে প্রথমত জানতে চাইবো ওনার ফ্যামিলিতে ওনার ওয়াইফের সাথে কোন বিষয়টা নিয়ে বেশি ঝগড়া হয়। একজন এমপি হয়ে গেলে তো অনেক ব্যস্ত হয়ে যায়, সময় কম দেয়, তো ঝগড়াটা কেমন হয় মজা করে। আর যদি আরও একটু ইন্টারেস্টিংভাবে বা ওনাকে মাপকাঠি করার জন্য কিছু জানতে চাই, উনি যে বক্তব্যটা দেয় ওইটা কি লিখে আনে বা কেউ লিখে দেয়, বা ওনার পার্সোনাল উপদেষ্টাটাকে, এটা জানতে চাইবো। একজন প্রার্থীর চরিত্র বিশ্লেষণ করার জন্য কিন্তু এই কমিউনিটিটার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায় সব থেকে বেশি, তাই না? যারা গৃহপরিচারিকা থাকেন তারাই অনেক ভেতরের হাড়ির খবর জানেন। তো আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান, যদি ওই গৃহপরিচারিকা আপনার বাসায়ও কাজ করতো, আপনি তার কাছ থেকে কি ইনফরমেশন নিতেন? সবার আগে যেটা জানতে চাইবো, দেখবেন যে আমরা যারা বাইরে কথা বলতে পারি, বাইরে কথা বলতে স্যাটিসফাই ফিল করি, কিন্তু বাসায় গিয়ে এগুলো নিয়ে আবার নিজে আলোচনা করি, বা আম্মুর সাথে বা বাসায় কারোর সাথে আলোচনা করি যে আজকে এটা হয়েছে, আমার অনেক ভয় লাগছিল, তাও কথা বলছি, তাও এই ধরনের অনেক কিছু। তাইলে এই কথাগুলো যখন আমিও আমার বাসায় বলবো, সেম ওই নেতাটাও তো বলবে ওর যে লস পয়েন্টগুলো, ওর যে দুর্বলতাগুলা, সেগুলো তো বাসায় বলবে, আলোচনা করবে। তো আমি চাইবো না তার ক্ষতি করার জন্য, তার দুর্বলতা চাইবো না, এমন না, জানার জন্য, আমি জানার জন্য এইগুলা জিজ্ঞেস করব, বায়োডাটা জানার জন্য। যদি এর চাইতে তো মনে হয় কার্যকরী পন্থা আর নাই, তাই না? যে কোনো নেতার বায়োডাটা যদি জানতে চান, তার বাসার গৃহপরিচারিকা আপনার বাসাতেও কাজ করছে, আপনি আসলে স্পেসিফিক কী কী জানতে চাইবেন তার সম্পর্কে?
ওনার বিহেভিয়ারটা তো গৃহপরিচারিকা উনি সবসময় যেহেতু দেখে আসতেছে, তাহলে ওনার বিহেভিয়ারটা কেমন উনি ভালোভাবে সেটা লক্ষ্য করবে। স্পেসিফিক সে যদি মেয়ে হয় তাহলে তো আরও ভালোভাবে লক্ষ্য করবে। তাহলে আমি ওনার কাছ থেকে এই জিনিসটা বের করতে চাইবো যে কি উনি মানুষটা কেমন, ওনার আচার আচরণ কেমন। কারণ উনি যেহেতু নেতা হবেন, তাহলে ওনার বিহেভিয়ার আগে আমার সাথে কেমন হবে আমি ওই জিনিসটা যাচাই করব, যাতে আমার সাথে যদি ওনার বিহেভিয়ারটা ভালো থাকে, কমিউনিকেশনটা ভালো থাকে, তাহলে বাকি সবার সাথে তো অবশ্যই ভালো হবে। উনি যে যা বক্তব্যগুলি দেন সেগুলি কি আসলে জাস্ট করে ওভাবে দেন নাকি জাস্ট ফেসবুকে লেখালেখি করেন? আমি এই জিনিসটা মাস্ট বি জানতে চাই, বলছি কি উনি জাস্ট ফেসবুক নেতা নাকি আসলেই নাকি নেতা। চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করেন, ChatGPT যা বলে এক্স্যাক্টলি দেয়। এটাই, নাকি চ্যাট জিপিটি থেকেই আস্ক করে। সো আমি এই জিনিসটা জানতে চাইবো। বাড়ির খবর জানার প্রক্রিয়া যেমনটা আমরা বলছিলাম ম্যাডাম, আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান সেই প্রার্থীর বাসার গৃহপরিচারিকা যদি আপনার বাসায়ও কাজ করতো, আপনি কি কি জানতে চাইতেন? কখনো সুযোগ হলে জিজ্ঞেস করবো যে তোমাদের সাথে কেমন ব্যবহার করে। যদি ভালো বলে তাহলে ধরে নিব আসলেই মানুষটা ভালো। মানুষটা ভালো। একটু আবার আপনার কাছে জানতে চাই, যদি নেতার বাসার গৃহপরিচারিকা আপনার বাসায় কাজ করে, কি কি জানতে চাইবেন? আসলে প্রথমে যেটা বলবো যে একজনের হাড়ির খবর বা ঘরের খবর জানা কিন্তু আসলে কোনো নৈতিকতার মধ্যেই পড়ে না। আর আমি কিন্তু ওই প্রার্থীটা কেমন, তার ক্যারেক্টারিস্টিক্সটা তো বুঝতে চাইবেন। ওটা যদি আমি জানি তাহলে আমি প্রথমে উনার যেই বিষয়গুলো জানবো যে উনার উইকনেসগুলো কি, উনি কি কাজগুলো করছেন বা কিভাবে করছেন, সেই দিকগুলো যদি আমি ছোট ছোট বিষয়ের তথ্যও জানি, তো আমি মনে করব যে আমি যদি উনার অপোজিট প্রার্থী হই তাহলে আমি চেষ্টা করব উনার চেয়ে ভালো কিছু করার জন্য, যাতে উনার কাজগুলো চেয়ে আমি আরও ভালো কিছু কাজ করতে পারি। সেই তথ্যগুলো আমি জানার চেষ্টা করব যাতে ভালো কাজ হয় ওটার জন্যই। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। মুরব্বী, ভোটে যারা দাঁড়ায় তাদের বাসায় যে বাসাবাড়িতে কাজ করে না মানুষজন, এরকম কেউ যদি আপনার বাসায়ও কাজ করতো, ধরে নেতার বাসায়ও কাজ করে, আপনার বাসায়ও কাজ করে, আপনি কি জানতে চাইবেন ওই নেতার সম্পর্কে তার কাছে? ওদের বাসার চাকরকে বলবো মানে তোমার মালিক কীরকম, ফ্যামিলি কীরকম, ওরা কি বলে কি না বলে। তারপরে বলবো যে কি ওই তোমাকে মারধর করে, তোমাকে কি জ্বালায়, তোমাকে কি কোনো কিছু নিয়ে ওরা নির্যাতন করে। তো ওটা নিয়ে আমরা একটু আবার বাড়ির সবাই নিয়ে আলোচনা করবো না, তো এরকম আর কি। ওই রকমই, ওইটার মাধ্যমে দেখবেন যে ওই প্রার্থীটা আসলে কেমন। অসংখ্য ধন্যবাদ খালাম্মা। খালাম্মা, একটু আপনার কাছে জানতে চাই, যদি আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান তার বাসার গৃহকর্মী আপনার বাসায়ও কাজ করে, আপনি তার ক্যারেক্টারিস্টিক্স বিশ্লেষণের জন্য কি কি জানতে চাইবেন? যদি আমি গৃহপরিচালিকাকে আমার ব্যক্তিগত গোয়েন্দা হিসাবে ওনার বাসার কিছু তথ্য পেতে চাই, সর্বপ্রথম আমি চাইব আমার নেতার ড্রয়িং রুমে আজকে বিকেলে কে কে আসছিলেন, ছোটো ছোটো নেতাকর্মীরা কোনো কী কী উপঢৌকন নিয়ে আসলেন, বা বাচ্চাদের ভাবির জন্য কী উপঢৌকন নিয়ে আসলেন, সেগুলো আমি সর্বপ্রথম বের করার চেষ্টা করব। এরপরে দেখব যে আমার নেতা যে ইলেকশনে দাঁড়াবেন উনি হচ্ছেন তোমার সাথে কী রকম বিহেভিয়ার করে। একজন নেতা তার পরিবারের সাথে যেমন ব্যবহার করে সে রাষ্ট্রের সাথে ঠিক সেম ব্যবহারই করবেন। ওনার কাছ থেকে আমি আরও জানতে চাইব ওনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, বাইরে পাঠানোর জন্য কত টাকা উনি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছেন ছেলেকে বাইরের দেশে পাঠানোর জন্য, যে দেশে আমাদের ছেলেমেয়েরা অনেক শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি নেই এবং বিসিএস প্রশ্ন নিয়েও প্রশ্নবিদ্ধ। সেখানে উনি তো আমাদের দেশে পড়াবেন, যদি পড়ান মনে করব যে কি উনি আমার দেশের সত্যিকারের নেতা। আর যদি বাইরে দেশে পাঠানোর জন্য ওনার প্রস্তুতি থেকে যায় তাহলে মনেই করব যে আসলে উনি আমাদের দেশের কল্যাণে আমার কল্যাণে কোনো কাজেই আসবে না। তো আমি পজিটিভ দিক যেমন চিন্তা করব, নেগেটিভ দিকগুলো চিন্তা করব। আপা, গসিপিং বলি বা যাই বলি, গৃহপরিচারিকাদের কাছ থেকে আসলে অনেক ইনফরমেশন পাওয়া যায়, বা এই কমিউনিটি অনেক সোচ্চার থাকে এই ব্যাপারে। এখন আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান তার বাসায়ও সেম গৃহপরিচারিকা কাজ করে, আপনার বাসায়ও তো এই কাজ করে, আপনি আসলে কি কি জানতে চাইবেন? গৃহপরিচালিকার কাছে আমার প্রথম থাকবে যে আসলে ওই কাজের মানুষ কিংবা ওই গৃহপরিচারিকার সাথে কি ওনার ওয়াইফ কিংবা উনি সদাচার করেন কিনা, এবং উনি নীতিগতভাবে কতটুকু সঠিক, উনি আসলে কি কাজের মানুষের সাথে ভালো আচরণ করেন। এটা দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে নেতাকে বোঝা যায় আসলে উনি দেশ পরিচালনার জন্য উপযোগী হবেন কিনা।
তাছাড়া হচ্ছে ওনার সাথে ন্যায় বিচার করেন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গৃহ পরিচারিকা সম্পর্কে আমাদের সমাজে অনেক ধরনের নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে। তো সেক্ষেত্রে তার পারিশ্রমিক কিংবা খাবার দাবার এগুলো যদি উনি সঠিকভাবে মেনটেন করেন, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু একজন নেতা সম্পর্কে একটা ধারণা, স্বচ্ছ ধারণা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপা, আপনি একটু আপনার রাজনৈতিক পরিচয়টা ভুলে যান। আপনি ধরেন আপনি একজন সাধারণ ভোটার, আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান তার বাসার কাজের লোক আপনার বাসায়ও কাজ করে, আপনি কি কি জানতে চাইবেন? আমি জানতে চাইবো তুমি কাজের লোকের কাছে যে সে যখন ওখানে যেখানে কাজ করে, নেতার বাসায় কাজ করেন, তো উনি কেমন মানুষ, তোমাদের সাথে কি ধরনের আচরণ করে, এগুলো জানতে চাইবো। এর বেশি আমি আর বেশি এর কিছু মাধ্যমে বলবো না। আসলে কি হ্যাঁ, প্রকাশিত হয়? এর মাধ্যমে একজন ভালো মানুষ একজন কাজের লোককে যেভাবে মূল্যায়ন করবে, তার এলাকার মানুষজনকে তার চেয়ে অনেক বেশি ভালো মূল্যায়ন করবে। কাজের মানুষের যদি ভালো বলেন একজন নেতাকে, তাহলে মনে করবো উনি সেরা নেতা, উনি সবচেয়ে ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু আপা আপনার কাছে জানতে চাই, আপনিও সেম রাজনৈতিক পরিচয় ভুলে যান, আপনার বাড়ির কাজের মানুষ আর প্রার্থীর বাড়ির কাজের মানুষ যদি সেম হয়, কি জানতে চাইবেন? সবার আগে জানতে চাইবো উনি আমার বাসায় কাজ করে, উনি আমার একজন, উনিও মানুষ আমিও মানুষ, উনি এমপির বাসায় কাজ করে, ওনার কাছেও মানুষ। কিন্তু এমপির পাশে যখন উনি কাজ করে, এমপির ওইখানে কি মানুষটা কেমন, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কীরকম, উনি কিভাবে মানুষকে মূল্যায়ন করে, যদি উনি গৃহকর্মীকে মূল্যায়ন করতে জানে, মনে করব জনগণেরও উনি মূল্যায়ন করতে জানবে। আর জনগণকে যদি উনি মূল্যায়ন করে, তাইলে উনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়ে কথাটা বললেন যে একজনের ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে এটা কিন্তু প্রমাণিত হয় যে তিনি আসলে সামগ্রিকভাবে সবার সঙ্গে কেমন থাকবেন। আপনাদের সবাইকে আজকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইটস অ্যান অনার যে আপনাদের সাথে কথা বলতে পেরেছি বা আপনাদের ভাবনাগুলো জানতে পেরেছি। দর্শক, কক্সবাজারের নারী ভোটাররা তাদের মতামত ব্যক্ত করেছেন এবং এই মতামতের সবচাইতে উল্লেখযোগ্য যে ব্যাপারটা চলে এসেছে তা হচ্ছে এখানকার পর্যটন শিল্প। সত্যি একটা ব্যাপার চিন্তা করে দেখেন, আমি যখন একজন সাধারণ ভোক্তা হিসেবে কক্সবাজারে আসি, আমি কি পরিপূর্ণভাবে এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারি? আমি কি পরিপূর্ণভাবে খুব আরামদায়কভাবে ট্যুরিজম সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারি? সেই প্রশ্নটা কিন্তু রয়ে যায় এবং এখানকার যারা নারী ভোটার আছেন তারা প্রত্যেকেই চান এই অঞ্চলটা আরও অনেক বিকশিত হোক, এই অঞ্চলের সুনাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। আমাদের এই কক্সবাজার, আমাদের এই সি বিচ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে আসুক। দর্শক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকার চেষ্টা করবেন।